নিজের স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে অন্য একটা মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় লিপ্ত হল হিরণ। ছিলেকোটার ঘর থেকে একাধারে ভেসে আসছে অদ্ভুত আওয়াজ। পরকীয়ে লিপ্ত দুই মানবী দিন দুনিয়া ভুলে যেতে উঠেছে কামনাবিদ্ধ আবেশে। মানবটি আর কেউ নেই, হিরণের স্ত্রী ইফা, তার মামাতো বোন রুমি। দেহের উষ্ণতায় বিমগ্নের রুবি গোড় লাগা কণ্ঠে বলল, কেউ যদি আমাদের এই অবস্থায় দেখে ফেলে, কেলেঙ্কারি হয়ে যাবে। হিরণ চোখে নিঃশ্বাসে বড়িয়ে বলল, আরে কিচ্ছু হবে না, আমি আছি তো। এই দিনটার জন্য আমরা কবে থেকে অপেক্ষা করছিলাম বলো তো। হিরণের কথায় রুবি ঠোঁট বাঁকিয়ে হাসল। ঠোঁটটুকারা বলল, আমি তো সেই কবে থেকেই অপেক্ষায় আছি আপনাকে আপন করে পাওয়ার, কিন্তু ইফাতার জন্য সুযোগই পাচ্ছি না। ফের মুখ বার করে বলল, স্বামী মারা গেছে সেই 6 মাস আগে, এতদিন কি একা থাকা যায়? আমার জীবন যৌবন সব বৃথা যাচ্ছে। কি হাসল হিরণ, চেহারায় শয়তানি বাপ ফুটল। নোংরা ইঙ্গিত দিয়ে বলল, আর বৃথা যেতে দেব না শালি। এদিকে দেওয়াল ধরেন দাঁড়িয়ে থাকা দৃষ্টি নামক মেয়েটা হতবিমল। সে ছাদে এসেছিল রুবির সঙ্গে, কিন্তু রুবি তাকে রেখে কোথায় যে গেল, এতবার ডেকেও কোনো সাড়া শব্দ পেল না। হঠাৎ আওয়াজ শুনে তার উৎস ধরে এগোতে শুনতে পেল কথাগুলো। মনের মধ্যে খুব বড়চড়া একটা খটকা লাগল। সচক্ষে দেখতে না পেলেও বুঝতে পারল কিছু একটা খারাপ হচ্ছে। খুঁতকিত করতে দৃষ্টি ডাকতে ডাকতে ছাদে এলো। আবা বিরক্তিমাখা কণ্ঠে বলল, তুই এখানে, আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আয় তাড়াতাড়ি। কিন্তু আগে আমার কথাটা শোন। আবা অতি ব্যস্ত আওড়ালো, তোর কথা পরে শুনব, এত সময় নেই আমার হাতে। বিয়েবাড়িতে কি একটু একটু কাজ, এক দণ্ড বসার ফুরসত পাচ্ছে না। ভুলে যাস না, সন্ধ্যায় ভাইয়ার গায়ে হলুদ, তোরও নাচ প্র্যাকটিস করতে হবে। নে আমার হাত ধর, তাড়াতাড়ি পাছাড়। দৃষ্টি বলতে পারল না কথাটা। আবা হাত ধরে টেনে নিচে নিয়ে গেল, কিন্তু সন্তিম বন্তিম হল না। রহমান বিলায় আনন্দ বিষাদের দুই স্রোতে জেগে উঠেছে এক উৎসবী পরিবেশ। আসমানের রূপালী থালার মতো উজ্জ্বল ছাদ। দৃষ্টির খুব মন খারাপ, পেটে একটাও ধারা নেই। হয়তো কথায় হয়তো হৈহল করছে, অথচ চুপটি মেরে ঘরেও বসে আছে। আবা কাজে ব্যস্ত, কে বা আগলে রাখবে তাকে? তার খেয়াল রাখার মতো এই বাড়িতে কেউ আছে নাকি? মাঝে মধ্যে নিজেকে নিজেই বিদ্রূপ করে। পরের মুহূর্তে তার দাদি তাকে বোঝায়, তার অন্তর্দহনে পানি ঢেলে সেই কষ্ট নিভিয়ে দেয়। কতদিন মা বাবার কবরগুলো দেখা হয় না, কেন তাকে একা ছেলে চলে গেল? তার ভাবনার মাঝেই খুব পরিচিত একজোড়া পায়ের আওয়াজ কর্ণপাত হল, হক্কচক্ক করে উঠল। মায়াবী মুখখানায় হেসে বলল, এতক্ষণে আসার সময় হয়েছে তো, আমি সে কখন থেকে বসে আছি। বাইরে সবাই অনেক মজা করছে, তাই না রে? আবা মন খারাপ করে বলল, অনেক মজা কাটছিল রে, তাড়াতাড়ি আসতে পারিনি, অনেকক্ষণ একা বসিয়ে রাখলাম তোকে। আচ্ছা চল, তোকে সাজিয়ে দিই। ওই যে শুনতে পাচ্ছিস না, বক্সে গান বাজছে, পাশের বাড়ির ছোট বাচ্চারা নাচ করছে। একটু পরে সবাই ভাই তোর গান শুনবে, তোর কণ্ঠ খুব সুন্দর, সবাইকে গান শোনাবি তো? সরল মনা দৃষ্টি চঞ্চল চিত্তে মেনে হাস্যরত বদলে গেল। হ্যাঁ, তুই তো জানিস আমি গানটাকে কত ভালোবাসি। সেই ছোটবেলায় পূজা দিদির কাছে গান শিখেছিলাম। দিদি এতগুলো মেয়ে গান শেখাতো, সবাই কত মজা করে গান শিখতাম, মনে আছে আমার? কিন্তু হঠাৎ করে 2 বছর দৃষ্টির মন অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে আবা প্রসঙ্গ পাল্টে গেল। আগ্রহ ফুটিয়ে বলল, তোর খুব খিদে পেয়েছে তাই না? দাঁড়া, খাবার নিয়ে আসছি। জানিস আজ অনেক পদ রান্না হয়েছে, তোর জন্য গোশতের জল দিয়ে ভাত নিয়ে আসছি। খাবারের কথা শুনে শ্বাস টেনে রান্নার চেষ্টা করল। চারিদিকে খাবারের গন্ধ মৌ মৌ করছে, তবুও দৃষ্টি বোধ করতে বলল, চাচি যদি কিছু বলে? আরে কিচ্ছু বলবে না, আম্মাকে বলবো নাকি যে তোর জন্য এনেছি? আবার খুব খুব খারাপ লাগলো, কেন যে তার মা দৃষ্টিকে দেখতে পারে না। সে চলে গেল খাবার আনতে। 2 মিনিট পরে ইফা এলো দৃষ্টির ঘরে। ইফা আর আবা 2 বোন। দৃষ্টির মেজ চাচা ইশরাক রহমানের মেয়ে সেথা রহমান ইফা ও তাসফি রহমান আবা। তাদের কোনো ছেলে নেই। বড় চাচা আফতাফের একমাত্র পুত্র আবির রহমান দীপ্ত। 3 ভাইয়ের মধ্যে সবার ছোট অনিক। অনিক রহমান দৃষ্টি, সেই হলো তার একমাত্র সন্তান। তবে আজ এই বাড়িতে যার বিয়ে হচ্ছে সে বাড়ির সদস্য। সে হলো ইশরাকের স্ত্রী কামিনীর ভাইয়ের ছেলে কোমল। সবাই ভয় পায় কিনা তাকে, তাই কেউ আর দ্বিমত করল না। ইফার বলার আওয়াজ শুনতে অগ্নিচকিত হলো দৃষ্টি। ইফা, নাফি, তুমি এসেছো? তোমাকেই খুঁজছিলাম, তোমার সঙ্গে আমার না একটা গুরুত্বপূর্ণ কথা আছে।
ইফার শরীর কুশি এলোমেলো হয়ে যাওয়ায় দ্রুত এই ঘরে ঢুকে পড়েছিল, যেন কারো সামনে লজ্জায় পড়তে না হয়। সবটুকু মনোযোগ দিয়ে শাড়ির কুচি ঠিক করায় মন অনমনে আওড়ালো, বলে ফেল। বলতে গিয়ে থেমে গেল দৃষ্টি। কান দুটো খাড়া করে শুনতে চাইল কেউ আছে কিনা। সচেতন কণ্ঠে বলল, এভাবে বলা যাবে না, আমার কাছে এসো, তারপর বলছি। কাছে যেতে পারবে না, শাড়ি ঠিক করছি, যা বলার এভাবেই বল। ইফারে, তোর শাড়ি ঠিক হলো? রুবির কণ্ঠস্বর শুনে চমকে গেল দৃষ্টি। কণ্ঠনালী ফুঁড়ে বেরোতে যাওয়ার কথাটা গিলে নিল, চুপ করে। ভয়ে এসে বেরোলো মুখটাতে। ইফা উঁচুস্বরে বলল, হ্যাঁ হয়ে গেছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। দৃষ্টি, শোন, তোর কথা পরে শুনব, এখন যাই। ওরা প্রস্থান করতে পরপর শুকনো ঢোক গেল দৃষ্টি। এক্ষুনি তো বলে দিতে যাচ্ছিল যে যদি রুবি কিছু শুনে ফেলতো তাহলে কি হতো। নিশ্চয়ই বড়সড় গণ্ডগোল বাধ্য। এমনিতে চাচি থাকেন, দেখতে পারে না, সবসময় গালমন্দ আর মারি চুটে তার কপালে। এবার তো থাকার জায়গাটাও হারাতে বসেছিল। বিয়েবাড়িতে সবচেয়ে অস্বস্তিকর জিনিসটা হচ্ছে কারেন্ট চলে যাওয়া। সেটাই হয়েছে। আলো চালানোর ব্যাকুলতায় ফোনের ফ্ল্যাশলাইট অন করল কয়েকজন। এই সুযোগটাই লুফে নিল হিরণ। রুবি একটা মোমবাতি জ্বালিয়ে বাড়ির সামনে বারান্দায় হাঁটছিল, অমনি কথা থেকে এসে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিল। হকচকিয়ে উঠল রুবি। কিছু বলতে চাইলে হিরণ আঙুল চেপে ধরল ঠোঁটে, বলল, ভয় পেও না ডার্লিং, আমি ছাড়া আর কেই বা আসবে তোমার কাছে। মুখভঙ্গি বদলে গেল রুবির। হিরণ তাকে দেওয়ালে চেপে ধরে আবারও সে কামনা বাসনায় বিমগ্ন হল। কিন্তু নিষিদ্ধ ছোঁয়া বেশিক্ষণ টিকল না। হঠাৎ একটা কালো মার্সিডিজের হেডলাইট থেকে তীব্র আলো স্পর্শভাবে ছড়িয়ে এল চারপাশে। বাড়ির সামনে বারান্দায় থাকা দৃশ্যমান হলো এই দৃশ্যটাও। হকচকিয়ে গেল দুজনই রুবি। তাড়াহুড়ো করে যেদিকে মুখ গোড়ায় সেদিকেই পা বাড়ানো হিরণ। ঠোঁট মুছে স্বাভাবিক হয়ে দাঁড়ালো, যেন এখানে কিছুই হয়নি। গাড়ির শব্দে সবাই বাড়ির মধ্যে থেকে ছুটে এলো। বড় ঘর ফেরিয়ে বারান্দায় ইশরাক তড়িরড়ি করে বলল, ইফার মা, তোর জ্বালাও। সবার প্রথম গাড়ি থেকে নামবে শুভ্র, পাঞ্জাবি পরিহিত আফতাব রহমান। তারপর নামল আবির রহমান দীপ্ত, যার পরন সাদা শার্ট, যেটা কালো ডেনিম প্যান্টের সাথে ইন করা। উপরের দুটো বোতাম খুলে রাখা, পেশিবল হাত দুটো শার্টের কাপড় ফুঁড়ে বের হওয়ার উপক্রম। চুলগুলো হালকা এলোমেলো, তীক্ষ্ণ কাটা দাঁড়িয়ে নয় হাত বুলালো সে। পুরুষসলভ দীপ্তি ছড়াচ্ছে তার সুদর্শন চেহারা। তার ঠিক পরেই বের হলো শ্যাম পুরুষ ফন, দীপ্তের থেকে 1 ইঞ্চি নিচু। দীপ্ত 5 ফুট 1 ইঞ্চি আর ফন 5 ফুট 8 ইঞ্চি। আফতাব রহমান পরিবার নিয়ে ঢাকায় থাকেন। আর্থিক অবস্থা বেশ উন্নত তাদের। ঢাকায় একটা 8 তলাও আর একটা 5 তলা ভাড়ি আছে। গ্রামে যাতায়াত নেই বললেই চলে, তবে আফতাব রহমান তার স্ত্রীকে নিয়ে বছরে একবার ঘুরে যান। মাঝে মাঝে ওনার স্ত্রীও আসেন না, উনি একাই আসেন একদিনের জন্য। একাই গিয়ে ব্যাগগুলো হাতে নিয়ে আসেন। খুব ভালো আছি রে মা, কেমন আছিস? আফতাব রহমান বললেন। ইফা উচ্ছ্বাসের সঙ্গে পুতুর করল, শুধু ভালো ছিলাম না, কিন্তু তোমাদের দেখার পর খুব ভালো আছি। কত বছর পর তোমরা বাড়িতে এলে, বাড়িটা একদম ভরে উঠেছে। ইফার হাতে হাতে হিরণ ব্যাগগুলো আনতে সাহায্য করল মানুষটা। বোঝাতে হবে তো সে তার বউয়ের প্রতি কতটা যত্নশীল। করিমন বেবির দেখা পেতে দীপ্তি সালাম করল, আর সাথে প্রণয়ও সালাম করল। আমাকে দীপ্ত কোনটা? মুখটা দেখতে পাচ্তেছি না কেন? কণার ছালছলনের একটু চটপটে স্বভাব। সে একদম এগিয়ে এসে বলল, দাদু, আমি দীপ্ত, তোমার নাতি দীপ্ত। আর শক্ত হাটে ছাটি মেরল মাথায়। চোখ গরম করে তাকাতে, কন বাজ্জাত, মারলি কেন আমাকে? ভ্রু কুচকে তাকালে দীপ্ত, তার চোখ যেন শাসাচ্ছে। কন ইনিবিনি বলল, দাদু, আপনি জানেন আপনার নাতিন এখানে আসতে চায়নি? তার নাকি গ্রাম ভালো লাগে না। আঙ্কেল আন্টিকে পাঠিয়ে দিয়ে সে একা থাকতে চেয়েছিল। আমি জোর করে বেঁধে নিয়ে এসেছি। তাহলে বলেন, কে আপনার আসল নাতিন, আমি না ও? কণা এমন শিশু সুলভ কথায় হাসলেন করিমন বেবি। বললেন, হ্যাঁ, তুমিই আমার আসল নাতিন। এবার ঘরে আসো, পরিষ্কার হও। বিরাট কমল আস্তে আস্তে কারেন্টও চলে এলো। পাত্র এখনও বাজার থেকে ফেরেনি। ছেলেটা রয়েছে এক শূন্য ছাড়া, তাকে ঘিরে সব আয়োজন, অথচ সেই উপস্থিত নেই। এক কোণে একটা বিষয় নিয়ে আবার খুব ভয় পেয়ে রয়েছে। দৃষ্টিকে নিয়ে হাসছে আনমনে। মন্তা মিশ্রিত স্বরে বলল, জানিস দৃষ্টি, ওই যে একটু আগে দীপ্ত ভাইয়ার এলো না, তখন আমি না একটা অদ্ভুত জিনিস দেখেছি। কি দেখেছিস আবার? কপালে চিন্তার ভাঁজ। কন প্রফুল্লানি, দীপ্ত ভাইয়ার ঘাড়ের আলোতে আমি স্পষ্ট দেখেছি দুলা ভাইয়ার। অমনি কন মাকে ডাকলেন, এই আবা, একটু দেখে যা তো। আসছি মা। আবার সরজলদি দৃষ্টিকে একটা চেয়ারে টেনে বসিয়ে ব্যস্ত গলায় বলল, তুই এখানে বসে থাক, আমি এক্ষুনি আসছি। দৃষ্টি তার হাতের লাঠিটা হাত বোলাতে বোলাতে ঠোঁট উল্টিয়ে বলল, একটু তাড়াতাড়ি আসবি কিন্তু। আবার সম্মতি জানিয়ে চলে গেল।
দৃষ্টি একটা হলুদ রঙের জামা পরেছে, ওড়নাটা সুন্দর করে মাথায় পেঁচিয়ে রাখা, বয়স 18-র শেষ দিকে। গোলগাল দবদবে মুখখানা দেখলে পুতুলের চেয়ে কম মনে হয় না। ঘন কালো রেশম চুলগুলো দুনকের মতো, বাউকে আঁকানো, কোমরের নিচে লম্বা বেনে করে দিয়েছে আবা। এই বাড়ির প্রতিটা কোণা তার মুখস্থ। আবার আসতে দেরি হচ্ছে দেখে সে এক পা করে এগোচ্ছিল, মূলত মশার কামড় থেকে বাঁচতে হাঁটাহাঁটি করছিল। তখনই শক্ত কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল দৃষ্টি। ঘটনার আকস্মিকতা বুঝতে পেরে কোমরের ব্যথার আত্মনাদ করল। মাগো, আমি পড়ে গেলাম কি করে? কোমরের হাড্ডিটা বোধহয় ভেঙে গুঁড়ো হয়ে গেছে। এই বারান্দার মাঝখানে তো কোনো খুঁটি ছিল না, তবে কি চাচা নতুন করে খুঁটি দিয়েছে? গম্ভীর পুরুষের ললাটে বিরক্তির ভাঁজ পড়ল। কর্কশ কণ্ঠে বলে, এই মেয়ে, দেখে চলতে পারো না? জ্যান্ত জ্যান্ত একটা মানুষ সামনে দাঁড়িয়ে আছে, তবু কিনা বলছো বারান্দার মাঝখানে খুঁটি কি করে এলো? অন্ধ নাকি তুমি? অক্ষি কঠোর ভরে উঠল জলে। ঘন ঘন নেত্রপলক ঝাপটালো দৃষ্টে। একটা সুচালো তীরের আচমকা এসে বিদ্ধ হলো। লোকটার প্রশ্নের উত্তর না দিয়ে গলা ছাড়া ডাকলো আবারে, কই তুই? ইফা, তোমরা কোথায়? আমাকে নিয়ে যাও। পরপর 3বার এইভাবে ডাকায় দীপ্তর চাউনি ধীর হলো। বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে থাকা ফেলমু মুখখানা দেখে রাগটা কিছুটা হলেও কমল। কিভাবে ঠোঁট ভেঙে কাঁদছে মেয়েটা? ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে হাসছিল। সেই গুরুত্বপূর্ণ আলাপটা শেষ করতে পারল না। ধীর গলায় প্রশ্ন ছুড়ল, এখনো বসে আছো কেন? উঠতে পারো না নাকি? তখন ইফা দৌত পায়ে ছুটে এসে মেঝে থেকে উঠালো দৃষ্টিকে। দৃষ্টি ইফার স্পর্শ পেয়ে জড়িয়ে ধরে বুক থেকে ভেঙে কাঁদতে শুরু করল। কন্দনরত গলায় বারবার আওড়ালো, আমাকে এখান থেকে নিয়ে যাও আপি, আমাকে এখান থেকে নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে চলো তোমার সাথে। অস্থিরিতে এক নাগারে ফলাবো। বুকে থামল ইফা, অসহায় চায়নি কেবল দীপ্তের উপর। সরি দীপ্ত ভাইয়ান, দৃষ্টির হয়ে আমি ক্ষমা চাইছি। আসলেও চোখে দেখতে পায় না। 2 বছর আগে একটা দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। ওর কথায় কিছু মনে করবেন না আপি, তাড়াতাড়ি চলো। আমি লোকের সামনে এক মুহূর্ত থাকতে চাই না, দূরে গিয়ে নিয়ে যাও আমাকে। ইফা দৃষ্টিতে নিয়ে চলে গেল ঠিকই, কিন্তু ইফতোর স্তম্ভীর ভাব দূর হলো না। আশ্চর্য বিস্ময় মিশ্র চোখ চড়া শুধু ছোট হয়ে লজ্জা ফুট আওড়ালো, এত সুইট একটা মেয়ে চোখে দেখতে পায় না? মানে রিয়েলি ব্লাইন্ড? দৃষ্টির আর গান গাওয়া হলো না। যতটা আনন্দ নিয়ে ঘর থেকে বেরিয়েছিল, ততটাই কষ্ট বুকে চেপে ফিরে এলো। কাঁথামুড়ি দিয়ে শুয়ে নীরবে কাঁদছে। আর যদি সে চোখে দেখতে পেত, তাহলে কি এমনটা হতো? বাঁশিতে খুশির জ্বর, অথচ একটু খুশির ভাগিদারও সে হতে পারল না। ওনাদের জীবন বুঝি এমনই হয়। করিমন ভেবে লাঠিতে ভর দিয়ে ঘরে ঢুকলেন। এই ঘরে দৃষ্টি আর তিনি থাকেন। দোতলা বাড়ির নিচের তলায় তাদের রুম। দৃষ্টিকে কাঁদতে দেখে বললেন, কিরে কানি, তুই আবার কাঁদতেছিস? তোরে না কানতে মানা করছি? দৃষ্টি শব্দটা সবসময় উচ্চারণ করতে অসুবিধা হয় বলে দৃষ্টির আরেকটা না আনিকে আর আনি বলে ডাকেন। বলা যায় ভালোবেসে ডাকেন। নিয়ে নামে। দৃষ্টি ছুটতে হাতুড়ে হাতুড়ে তার দাদিকে জড়িয়ে ধরল। তার ভাড়া কানতে নিরাশা, আমি কি আর দেখতে পাবো না দাদু? এই পৃথিবীটা কি আমার কাছে অন্ধকারই থেকে যাবে? আমি আর এই জীবন নিতে পারছি না। আমি আমার আব্বু আম্মুর কাছে চলে যেতে চাই। সারা জীবনের জন্য আমাকে বিষ দাও দাদু, আমাকে বিষ দাও। কানের গোড়ায় দিমো একটা। তোরে না এসব কথা কইতে মানা করছি? তাহলে বারবার এক কথা কস কেন? মরণ কি এত সোজা? আমার কাছে সোজাই মনে হয়। কি হয়ে বেঁচে থেকে কারো সাহায্য ছাড়া চলতে পারি না, খেতে পারি না, কোনো কাজেই লাগি না আমি। মানুষের গানার কতদিন বোঝা হয়ে থাকবো? ওদেরও কষ্ট হয় আমাকে পালতে। করিমন বুবি চুলে হাত বুলিয়ে দিতে দিতে রুষ্ট মেজাজে বললেন, কষ্ট হলে হোক, তারা কি মাগনা কষ্ট করে? তোর বাপের পুলিশে পেনশনের পুরো টাকাটাই তো ওরা নেয়। এই 2টা বাড়িটাও তোর বাপের করা, অথচ আমাগো থাকতে দিছে নিচতলায় এক কোনায়। 2 জনের খরচও দেয় আফতাব। পুরা টাকাটা তো আমাগো পেছনে খরচ করেই না, আবার কতদিন হুদায় ঝগড়া লাগাইয়া না খাওয়াইয়া রাখে। প্রতিবাদ করতে গেলে তো সারছে। কাল নাগিনী চা মুমুক ওর গলায় জোরে পুরা এলাকা এক লগে লইয়া যায়। ফিট করে হেসে ফেলল দৃষ্টি। কষ্ট ঝেড়ে বলল, কামিনী আর কাল নাগিনী, কি সুন্দর মিলছে নাম 2টা। আস্তে আস্তে বল, জানোস না ওর 12টা কান, সব শুনে। এই নাকি? দৃষ্টি নিজের ঠোঁট চেপে মাথায় নাড়ায় বলে, আচ্ছা দাদু, আর বলবো না, চল ঘুমিয়ে পড়ি, চল, আমাগো আর কোনো কাজ নাই। ওরা যা ইচ্ছা করুক, আমরা 2 জন আরামে ঘুমাই। দৃষ্টি শুয়ে পড়ল তো ঠিকই, কিন্তু বাহিরে চেঁচামেচি শব্দে ঘরে মন বসল না। সবাই কত আনন্দ করছে আর সে শুয়ে আছে। সবই নিয়তির খেলা। কোথায় যাওয়া হচ্ছে? ছোট বালতি করে রং নিয়ে যাচ্ছিল হিরণ। সামনে দাঁড়িয়ে প্রশ্নটা করল ইপা। হিরণ বলল, তোমার বোনদের রং লাগিয়ে বুদ বানাতে যাচ্ছি। ইপা এক কদমে গেল। সম্মোহনী দৃষ্টি ফেলে বলল, তা আমাকে রং লাগবে না, কারণ আমার বউকে রং মাখিয়ে সংসার যাতে চাই না। তোমাকে বরং হলুদ লাগে, আমার সুন্দরী বউটা আরও সুন্দর হয়ে যাবে। লজ্জা মাখা হাসি দিয়ে চোখ নামালে ইপা।
মাঝে মাঝে মানুষটাকে চিনতেই পারে না, খুব কষ্ট পায় তার নিষ্ঠুর আচরণে। 2 বছরের সংসারে কত কিছুই না মুখোমুখি হতে হয়েছে, আবার হঠাৎ তেমন যত্ন করে যায়, সেই তার মনে প্রেমটা আরও কয়েক গুণ বেড়ে যায়। অথচ চোখের আলো কত কিছু করছে তা কি মেয়েটা জানতে পারে? হিরণ হলুদের বাটি নিয়ে আসে, ধীরে ধীরে লাগিয়ে দিল ইপার গালে, কানে ফিসফিস করে বলে, খুব সুন্দর লাগছে তোমাকে, ঘরে যাও, আমি আসছি। স্বামীর কোমল ব্যবহারে অত্যধিক খুশি হয়ে সেই পথ ধরে হেঁটে যায় ঘরে ইপা। হিরণ বাঁকা হেসে রং নিয়ে গেল উঠানোর শেষ মাথায়। যেখানে কমলকে সবাই মিলে হলুদ লাগাচ্ছে, একটু পরে হলুদ শুরু হলো। কে কাকে কত জোরে ভেজাতে পারে? শুধু রং মেশানো পানি দিয়ে ভিজিয়ে ক্ষান্ত হয়নি। পাতিলের নিচ থেকে কালি কাদা মাটি, বাচ্চা থেকে বুড়ো সবাই লাফায় লাফাইছে উঠানোর মোটরের পাইপ। আগে থেকেই প্ল্যান ছিল, বলতে গেলে সাধারণত গ্রামের বাড়িতে বিয়ে হলো এসব হয়েই থাকে। আবার ভেজা চিপচিপে শরীরে উঠানের মাঝখানে এসে পানি ভিক্ষা দিল। কাউকে নির্দিষ্ট করে না দিল, পুরো পানি লেগেছে প্রণয়ের শরীরে। বেচারা নেটওয়ার্কের খোঁজে বেরিয়েছিল, মুখটা না দেখে পাইপ ধরে পুরোপুরি ভিজিয়ে দেয়। হবা হতভম্ব হতবাক প্রণয় জোরে চাচালে, এই মেয়ে, স্টপ দিস, আমি বলছি থামো, আর পানি দেবে না। অতিথির সাথে এরকম করে কেউ? আরেকবার পানি দিয়ে তোমাকে উঠিয়ে নিয়ে যাব, বলে দিলাম। থেমে ভিজে দাঁত কাটল, আবার ভুল মানুষকে ভিজিয়ে ফেলেছে, এবার কি হবে? কাপা কাপা স্বরে বলল, সরি, আমি না দেখে দিয়ে ফেলেছি। হোয়াট ননসেন্স, কি অবস্থা করেছ আমার তুমি? মেয়ে না হলে এক্ষুনি রাতের বেলা সূর্য দেখিয়ে ফেলতাম। ক্রূর গলায় ধমকিয়ে ভয় পেয়ে গেল আবা। এখন যদি দীপ্ত ভাইও এসে ধমকায়, চাচির কানে গেলেও ব্যাপারটা ভালো ঠেকবে না। তুরন্ত বেগে ছুটল আবা। প্রণয় বিড়বিড় করে আওড়ালো, মাথায় সমস্যা আছে নাকি মেয়েটার? কি জানি কি অদ্ভুত লোকজন এসে ছুটে চোখের সামনে। নাক মুখ কুচকি শরীর ঝাড়া দিয়ে হাঁটা ধরল দীপ্তির রুমের দিকে। পা রাখতে বড় ঝাড় হওয়ার ছুটে এসে পথ আটকা দাঁড়ালো আবা। চিবুক গলায় ঠেকে মিনমিন করে বলল, আবারও সরি ভাইয়া, এই নিন লুঙ্গি, ভেজা কাপড় পাল্টে এটা পরে নেবেন। প্রণয় এক ফলক চোখ বুলিয়ে পরক করল মেয়েটাকে। তার ধমক কাজ হয়েছে মনে হয়। এমনিতে তো তাকে কেউ ভয় পায় না, মেয়েটা বোধহয় তার হিস্ট্রি জানি না, তাই ভয় পেয়েছে। মনে মনে হাসল। মিখে কাঠছাপ ভাবনি লুঙ্গিটা হাতে করে দুটো শিলে পিয়ে পিছু রাখল আবা। ভেজা কাপড় চোপড়গুলো আমার কাছে দিবেন, আমি ধুয়ে দেব। উত্তরের আশা না করল, দুরন্ত বেগে রেখা দৌড়ে পালালো। ফিচুরা থামাতে আবার চোখ দুটো কপালে ওঠার উপক্রম। রুবি আর হিরণ কাদায় ঢলাঢলি করছে, রীতিমতো মাটিতে হামাগুড়ি দিচ্ছে যেন। গা ছমছম করে উঠল। দ্রুত ইফাকে ডেকে আনল। ইফা এসে দেখল ভেতরটা ধুমড়ে মুচড়ে উঠল এক মুহূর্তে। রুবিকে মাটিতে শুইয়ে হিরণ ওর ওপর উঠে বসে শরীরে কাদা লাগাচ্ছে। শালিয়ের শালিরে দেখি মেলা তেজ, দেখব আজ আমার সাথে কতক্ষণ টিকতে পারে। অন্য নারীর স্নিস্পর্শে দেখে সহ্য করতে পারল না এবা। শিয়ে উঠল আশঙ্কায়, হিরণ, এসব কি করছো তোমরা? এটা কি ধরনের ফাজলামো? রুবি, উঠ বলছি, মজা করার একটা লিমিট থাকে, এটা কি ধরনের মজা? তোমরা কি ছোট বাচ্চা? বুদ্ধিশুদ্ধি কি সব লোপ পেয়েছে? হঠাৎ ইফার মেজাজ ছুটে যাওয়ায় ঘাবড়ে গেল দুজনেই। রুমে মাথা নিচু করে বলল, সরি আপু, আমরা তো শালি দুলাভাই হিসেবে মজা করছিলাম, কিন্তু এতটা হয়ে যাবে ভাবিনি, তুমি দুলাভাইকে ভুল বুঝো না। হিরণও একই সুরে বলল, হাই ইফা, আমি বুঝতে পারিনি ফাজলামো করতে করতে এমন এক পরিস্থিতি তৈরি হবে। যা হবার হয়ে গেছে, তুমি রাগ করো না প্লিজ, পাশে পাশে মানুষজন দেখছে, কি ভাববে বলো তো? তুমি এসো আমার সাথে। ইফাকে ভিঞ্চ করে হিরণ এক ছুটকির ব্যাপার মাত্র, সেটা করতেই নিয়ে গেল সাথে। আবার মুখে রাই, তার বোন জামাইকে কখনো সুবিধা লাগেনি, কেমন অদ্ভুত সাথেনি। তাই তো হিরণ এই বাড়িতে বেড়াতে আসলে দৃষ্টিকে সে একা ছাড়ে না। তার দাদি অন্ধ, মেয়েটার আশেপাশেই থাকে। দৃষ্টির 2 মাসের বড় সে। ধরণীতে নতুন প্রভাতের সূচনা। গাছের ডালে বসে পাখিরা কিচিরমিচরের শব্দ করে। তৎক্ষণাৎ কামিনী দৃষ্টির হাত ধরে টেনে এনে বসালে 2 হাতে হাদুর জিনিসপত্র ছুঁয়ে ছুঁয়ে বলে, এগুলো হলো থালা বাসন, তোর বাঁ হাতের নাগালে, এটাতে ডিম ভাজা রাখা আছে, দুটো বিছানায় উসুল হয়ে যাবে। আমার মেয়ে দুটোকে তো শান্তিতে বসতেও দিস না। অপকা থাকার হাত দুটো তো ঠিক আছে, তাহলে কাজ করতে অসুবিধা কোথায়? তুই শুধু মেজে রাখ, ইফে এসে ধুয়ে দেবে। একদম ফাঁকিবাজি করার চেষ্টা করবি না। জানিস তো আমি কি করতে পারি? মাথার কথাটা মাথায় তাকে জানো। দৃষ্টি ঘন ঘন মাথা নেড়ে সম্মতি দিল। আবারও সেই কুচির শব্দ অপয়া কানে বাজল। কতবারই তো শুনেছে, কোনো অভ্যাস হয়নি। প্রতিবারের মতো সূক্ষ্ম চাঁচি সে জনমের মতো ভয় পায়। শুধু উনি বলেন না,
করেও দেখা। কামিনী চলে গেল হনহনিয়ে। তবে এগুলো আর নতুন কি, আগে যখন দেখতে পেত তখন সব কাজই উট করতে হতো, রান্না থেকে শুরু করে সবার কাস্তে কাস্তে হাতের ছাল উঠে যেত তার পক্ষে। কেউ কিছু বলতে গেলে ওই দিনের খাবার বন্ধ, এমনকি তার দাদুকে প্রায় না খাইয়ে রাখে এখনও। প্রথমত তবু ছাড় পায়। 3 দিন আগে পানি খেতে গিয়ে হাত ফুসকে গ্লাসটা মেঝেতে পড়ে যাওয়ায় তার স্বাস্থ্যস্বরূপ হাতে তক্ত স্টিলের চামড়ের দাগ উপহার পেল। সে নিজে মনকে সান্ত্বনা দেয়, তার মায়ের বলা একটা কথা মনে করে, দুনিয়াটা ভারী অদ্ভুত, এই দুনিয়াতে পুরোপুরি চিনতে হলে 7টা জন্মও কম পড়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দিল। এখানে কেউ আছে নাকি? নেই, ঠিক বুঝতে পারছে না। ততক্ষণ পরে ইরফান গলা শুনতে পেল, কিরে, তোকে এসব করতে কে বলেছে? চাচি বলেছে। ও মেজে রাখা থালা বাসনগুলো ধুতে ধুতে ইরফান আচমকায় প্রশ্ন ছুড়ল, কাল না কি যেন একটা বলতে চেয়েছিলি, এখন বর? কিছু মনে পড়ে যাওয়ার মতো নরসর উঠল দৃষ্টির। সন্দিহান গলায় সতর্ক কণ্ঠে বলল, আশপাশে কেউ নেই তো? কথাটা কিন্তু তুমি ছাড়া আর কাউকে জানানো যাবে না। তারা তখন করপ ফোড়ে উকি ঝুঁকি দিয়ে ভালো করে দেখল, না, কেউ নেই। কয়েকজন ছাড়া আর কেউ ওঠেনি। এত লোক চুরি করছিস কেন বলতো? যেটা বলতে চাস বলে দিবি, নয়তো আফসোস থাকে। তাহলে আমার কাছে এসো, কানে কানে বলবার। পুরো কথা না শুনে কোনো প্রশ্ন করবে না, চেঁচাবেও না, কথা দাও। কথা দিলাম, এবার অন্তত ভর। অনেকটা বিরক্ত ভাব নিয়ে দৃষ্টির কাছে গেল। কাল বিকেলি ছাদে যা শুনেছিলাম সেটাই বিস্তারিত বলল ইরফান কানে। মাঝে মাঝে অস্বস্তি বোধ হওয়ায় কণ্ঠ থেমে গেল। পুরো কথা শেষ করল। ইরফান জানা দৃষ্টির বলা কোনো কথাই বিশ্বাস হলো না। গম্ভীর মুখ হবে কপাল কুচকে স্তম্ভ হয়ে বসে রইল কিছুক্ষণ। মন তারে এরূপ কিছুর সাথে খাপ খাওয়াতে না পারায় উঠে পড়ল। উনি রাগ মাথা ছড়া দিয়ে উঠল, এই শোন, তোর সাথে একটু ভালো ব্যবহার করি বলে ভাবিস না যা বলবি তাই বিশ্বাস করে নেব। হিরণ এরম কিছুই করতে পারে না। করা তো ছাড়, ভাবতেও পারে না। কাকে নাকি বলতে শুনেছিস? হাত তুই শুনেছিস কিনা? আর দোষ চাপিয়ে দিচ্ছিস আমার স্বামীর উপর। কি চাস তুই? আমার সংসার ভাঙতে চাস? তাহলে আম্মা যা বলে ঠিক কথাই বলে। বেশি অস্করা দিলে মানুষ মাথা ছড়ে বসে। তোরও হয়েছে একই দশা, কাজ করার মুডটা নষ্ট করে দিলে। ধ্যাট, প্লিজ আপি, বিশ্বাস করো আমাকে, আমি মিথ্যে কথা বলিনি। কে শোনে কারো কথা? ইরফান রাগে পুষতে পুষতে প্রস্থান করলে, এখন যদি রাগের তোরে এই কথাটা 5খান হয়, তাহলে চাচি কি তাকে আস্ত রাখবেন? এ তো অসম্ভবের চেয়েও অসম্ভব। হিলন কিংবা রুবির কানে পৌঁছলে তারা তাকে কি ভাববে? বকবে না তো তাকে? ফোন টিপতে টিপতে কোথাও যাচ্ছিল হয়তো দীপ্ত। হঠাৎ দৃষ্টির চোখে থমকে দেয়। বলিষ্ঠ যুবক অবাক হয়ে পালনে এতগুলো থালা বাসন একটা ছোট মেয়ে পরিষ্কার করছে যে কিনে চোখেই দেখতে পায় না। প্যান্টের পকেটে মুঠো ফোন গুজে মসৃণ ললাটে বাঁচ ফেলে সহসা দুর্ভাগ্যের কণ্ঠনালী পুড়ে বেরোল কৌতূহলী প্রশ্নে, এই মেয়ে, কাঁদছ কেন? এতগুলো থালা বাসন ক্লিন করতে কে বলেছে তোমাকে? কণ্ঠটা ঠিক বোধগম্য হল না দৃষ্টির। সময় নিয়ে মনে পড়ল কাল রাতের ঘটনা। তৎক্ষণাৎ কান থামাতে পারল না, বললেও না কিছু। দীপ্ত ফের বলল, কি হলো? কিছু একটা জিজ্ঞেস করছি, সেটার আনসার দাম। এবারও আশানুরূপ জবাব পেল না। গুনগুনে কথা বলা যায় স্বভাব, তাকে কিনে একজন চোখের সামনে এড়িয়ে গেল, ব্যাপারটা হজম করতে পারল না। ধরে নিল কেউ জোর করে করতে দিয়েছে, তাই এমন করে কাঁদছে। তার প্রিয় কাকার মেয়েও চোখের সামনে এমন সহ্য হলো না। সঙ্গে সঙ্গে ঝুঁকে এলো দীপ্ত, আমি ট্যাপ ছাড়ছি, হাত দুটো ধুয়ে নাও। খুব কাছ থেকে পুরুষালী স্বর কর্ণপাত হতে নড়ে উঠল ভেতরটা। আমার কাজ হয়নি এখনো, শেষ হলে পরে হাত ধোবো। তোমার কোনো কাজ করতে হবে না, আমি যেটা বলেছি সেটাই করো। লম্বাটে দেহটা আর একটু ঝুঁকে নিল, থেকে 15 ধরে বাহু দুটো তাপের কাছে নিয়ে আসলো। সে সরাসরি তাকে স্পর্শ করেনি, জামার উপর দিয়ে ছুঁয়েছে, বাধাহীন। আমাকে আমার কাজ করতে দিন, নয়তো চাচি। বয়স শঙ্খ চেপে ধরেছে কিশোরীকে, অথচ দীপ্ত নিঃসংকোচে দিমু সরাসরি প্রশ্ন করল, বারান্দার দিকে চেয়ে। বিয়ে বাড়িতে কি কাজের লোকের অভাব পড়েছে? অভাব পড়লে এটুকুখানি একটা মেয়েকে 7 সকালের সমস্ত থালা বাসন মাজতে হবে কেন? বৃষ্টির সমস্যার কথা বোধ করি কারো অজানা নয়। তাহলে ওকে দিয়ে কাজ করানোর মতো অমানবিক চিন্তাটা কার মাথায় এসেছে? ভয় আর সংকোচে চেপে ধরেছে কিশোরীকে, অথচ দীপ্ত নিঃসংকোচে দিমু সরাসরি প্রশ্ন করল, বারান্দার দিকে চেয়ে। বিয়ে বাড়িতে কি কাজের লোকের অভাব পড়েছে? অভাব পড়লে এটুকুখানি একটা মেয়েকে 7 সকালের সমস্ত থালা বাসন মাজতে হবে কেন? বৃষ্টির সমস্যার কথা বোধ করি কারো অজানা নয়। তাহলে ওকে দিয়ে কাজ করানোর মতো অমানবিক চিন্তাটা কার মাথায় এসেছে?
একে পুরোপুরি মুখে মুখে ছাওয়াছাওয়ি করলেও কয়েকজন কামিনী একটু ভয় পেলে বোধহয় জায়ের কাছে যা শুনেছে এ ছেলে খুব দুরন্তর এবং একরকা স্বভাবের। ব্যস্ত এসে হাসি মুখে বলল, না বাবা, কেউ ওকে জোর করে কাজ করায় না। ও নাকি একা একা বসে থাকতে ভালো লাগছিল না, তাই আমাকে বলল কাজটা থাকলে তাকে দেখিয়ে দিতে। ঠিক বলছি না রে দৃষ্টি? দৃষ্টি ফাজরা স্থির প্রত্যয় সীমিত মিথ্যা বলি তা হাঁ হয়ে গেল। বুঝে পাচ্ছে না এখন ওর কী বলা উচিত। চাচির বিপরীতে যাওয়ার মতো দুঃসাহস তার এখনও হয়নি। আমতা আমতা করে বলল, হ্যাঁ, আমি স্বেচ্ছায় করতে এসেছি, কেউ করতে বলেনি। বাসন মেয়ে দেখে বুদ্ধিদীপ্ত যুবক কথাটা বিশ্বাস করল না, কাট কাট গলায় বলল, তাহলে প্রথমেই বলনি কেন? ঘাবড়ে গিয়ে সব তালগোল ফাঁকিয়ে ফেলল ও। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে ঠাউর করতে পেরে দীপ্তের মা অনিমা জহির এগিয়ে এসে ফিসফিস করে বললেন, থাক না দীপ্ত, আমরা আমাদের কর্তব্য ঠিকঠাক পালন করছি, বাকি সব ওদের ব্যাপার, ছেড়ে দে, যা ইচ্ছা করুক, তোর এত মাথা ঘামাতে হবে না, চল আমার সাথে। না মা, শুধু টাকা দিয়ে কর্তব্য পালন করা যায় না, বরণ পোষণের সাথেও ভালো থাকার দায়িত্বটাও আমাদের নিতে হবে। হ্যাঁ, মানছি আমাদেরও ব্যর্থ রয়েছে, কিন্তু এখন তার চোখের সামনে আছে, তাহলে ইগনোর করব কেন? বিস্ফলা চোখে দৃষ্টিকে দেখছে কামিনী। মেয়েটাও আশকারায় রয়েছে, কখন না জানি চাচি এসে ধমকায় ওকে। ঠিক তখনই দেখা মিলল আফতাব রহমানের। দৃষ্টিকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বললেন, আরে দৃষ্টি, তুই এখানে? আর আমি তোকে তোর ঘর থেকে খুঁজে এসেছি। কেমন আছিস মা, বহুদিন পর? প্রাণ ফিরে যে স্বর পেয়ে ভয়টা হুভে গিয়ে খুশিতে কেঁদে উঠল মন। দৃষ্টি বলল, ভালো আছি জেঠু, তুমি কেমন আছো? আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমি সবসময় ভালো থাকি। চল বা, নাস্তা করতে যাই, অল্প গল্প করি। দৃষ্টিকে ধরে নিয়ে গেলেন আফতাব। স্বাভাবিক মুখভ্যাং। দেখল দীপ্ত। কামিনী দ্রুত কাজের উসিলায় প্রস্থান ঘটাল। কাল রাত থেকে ভীষণ অনুতপ্ত, তাই বুকছে দীপ্ত। না জেনে কারো মনে আঘাত দিয়ে কথা বলে ফেলেছে সে। তখন মেয়েটার একনাগারে বলা কথাগুলো মনে পড়তে নিজেকে কেমন যেন দোষে মনে হয় ওর। জানালার দ্বারে একদৃষ্টিন তাকিয়ে ফসভরা মাঠের জমিতে প্রণয়, আর মোড়া ভেঙে ভুল আরে ভাই রিল্যাক্স, সামান্য ঘটনার জন্য এমনভাবে গিল্টি ফিল করছিস যেন কাউকে খুন করে ফেলেছিস। দীপ্ত নামক সুদার্শ যুবকটির নিষ্প্রহ অভিব্যক্তি। খুন শুধু দেহ থেকে আত্মাটা বের করে নেয়াকে সীমাবদ্ধ নয়, মনেরও খুন। অনুভূতির মৃত্যু হয়, যেটা আমি করেছি। আমার সম্পর্কে তার মনে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। দুরূহ নিঃস্ব পৃথিবীতেও কিভাবে বেঁচে আছে সেটা কেবলই জানে। পথ দেখানোর জন্য মা বাবা নেই ওর। উজ্জ্বল ভবিষ্যতে পদার্পণ করার আগে সবকিছু অন্ধকার হয়ে গেল। রঙিন পৃথিবীটা দেখার আগেই দৃষ্টিশক্তি হারালো সব কিছু। কনসিডারেক্ট করলে গিল্টি ফিল করা ইজ টোটালি নর্মাল নয়। বুজদারের মতো মাথা নাড়ল লুঙ্গির এক কোণ। ছোট্ট একটা স্টিকার হাতে লেখা, পারমাণবিক। লুঙ্গি কোণে খুব মনোযোগ দিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, দোস্ত, লুঙ্গিতে আবার বোমটোম নাই তো? না মানে এর মধ্যে একটা মহামূল্যবান জিনিস লুকায়িত আছে। একবার বিস্ফোরণ ঘটলে কিন্তু আমার বংশের বাতি কেরোসিন ডালার আগেই কেল্লা ফতে হয়ে যাইব। দীপ্ত বিরক্তিতে শব্দ উচ্চারণ সবে মুখ থেকে দিয়ে রুক্ষ মেজাজে বলল, তোর নলেজ দেখলে মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। ওটা ব্রেইন নাকি ম্যানহলের ড্রেন? সারা রাত যেভাবে গড়াগড়ি খেয়েছিস, বোম থাকলে নিচ্চ রাতেই ব্লাস্ট হতো। আর লুঙ্গিতে বোম? তুই আমার চোখের সামনে থেকে দূর হ, গেট আউট। দেখ, তুই কিন্তু আমাকে অপমান করছিস। আমার মেধা সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমার দাদা বলে আমার মতো বুদ্ধিমান ছেলে আর দুটো হয় না। তুই জানিস, মুক্তিযুদ্ধের সময় যদি আমি থাকতাম তাহলে পুরো জাতি, বাঙালি জাতি আমাকে বুদ্ধিজীবী খেতে ভূষিত করত। নিজের ডোল নিজে ফিটিয়ে বেজায় খুশি প্রণয় একটা পানি ভর্তি বোতল হাতে নিল। দীপ্ত ভ্রুকুটিসহ বলল, বুদ্ধিজীবী খেতে বিদুষী ভূষিত না করলেও জুতো ফেটা ঠিক করত। প্রণয়ের চোখ বড় বড় হয়ে গেল। সে পালানোর পায়রা করল। দেখ দীপ্ত, অপমান করছিস মেনে নিচ্ছি, কিন্তু ভুলেও বোতল ছুঁড়ে মারবি না। আমি তোদের বাড়ির অতিথি, আর অতিথির সাথে দুর্ব্যবহার করলে পাপ হয়, পাপ। আমাকে মেরে পাপের ভাগিদার হবার চেয়ে বরং আপ্যায়ন কর, সোয়াব হবে। আচ্ছা তাই, তাহলে কাছে আয়, ভালো মতো আপ্যায়ন করি। দীপ্ত বোতল ফেক্কা দিলে সেটা দেয়ালে গিয়ে লাগল। প্রণয়কে আর পায় কেসে। দৌড়তে দৌড়তে শেষ মাথা ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। মানসম্মানে আপাতত ঘা বাঁচানো জরুরি। ইফা বিছানায় বসে আছে থম মেরে। হিরণের ফোনের পাসওয়ার্ড সে জানে না। কয়েকবার চেষ্টা করল, লাভের খাতায় শূন্য। ঘুমন্ত হিরণের কপালে ঠোঁট ছোঁয়াল। তখনই রুবি এসে কড়া নাড়ল দরজায়। ঘাড় ঘোরাল সে। ভিতরে আয়।
ইফা অনুমতি দিলে চায়ের কাপ নিয়ে হাজির হয় রুবি। বলে দুলাভাইয়ের জন্যে চা নিচ্ছে আপু। আমরা বউ আনতে কখন যাব? জোহরের পর। চাটা টেবিলে রাখ, ও কখন উঠবে কে জানে। ইফা হাসি মুখে জবাব দিয়ে ওয়াশরুমে গেল। দরজা আটকালো না, হাত মুখ ধুবে। তাই দরজা আটকে লাভ কি? রুবি এসে হিরণের গালে চুম দিল। চট করে তাকালো হিরণ। শয়তানি হাসি দিয়ে বলল, ঘরে সুন্দরী বউ আছে, আমার এখন শালির প্রয়োজন নাই। ভংশী কাটে রুবি। হিরণের চুল টেনে বলে, শুভ বউ দিয়ে কাজ হলে শালির কাছে আসো কেন? রসিক রুবির হাত ধরে টান দিল হিরণ। সমবয়সী কি আর ভালো ভাত ভালো লাগে, মাঝে মধ্যে গোস্ত ভাতও খাইতে হয়, এটা তুমি জানো না শালি? রুবির জিভ দেখে ভেঙালো, তাড়াহুড়ো কণ্ঠে বলল, হাত ছাড়েন, আপনার ঘুম এসে পড়বে। ইফার কথা বলে হাত ছেড়ে দেয় হিরণ, তবে আকার ইঙ্গিতে বোঝায় আবার ধরবে। আড়াল হতে কেউ একজন সম্পূর্ণ ঘটনাটা দেখল, স্তব্ধ হয়ে গেল। এমন দৃশ্য কানের বাড়িতে যাওয়ার জন্যে রওনা হলো কমল। তার বড্ড তাড়াহুড়ো, প্রেমের বিয়ে কিনা। সঙ্গে বরযাত্রী হয়ে গিয়েছে সকলে। করিমন বিবি জানালার কাছে বসে তসবি পড়ছে। দৃষ্টি একা একাই চেয়ারে বসেছিল। বিনি করছে, আচ্ছা দাদু, আমাদের বাড়িটা এটা কি মরিচ বাতি দিয়ে সাজিয়েছে? তখনই দরজায় এসে দাঁড়ালে দীপ্ত। দৃষ্টি আবার ঠোঁট ফুলিয়ে বলল, আমি কি কালো হয়ে গেছি? করিমন বিবি একটু বিরক্ত হলেন। না না রে বোন, তোর দুদলতার রং একটু কালা হয় নাই, বরং দিন দিন সুন্দরী হইতেছস। দৃষ্টি লাজুক হেসে বলল, তুমি না বলেছিলে রূপকথার গল্পের মতো একদিন পুঙ্খিরাজ ঘোড়ায় ছড়ে তলোয়ার হাতে নিয়ে এক রাজপুত্র আসবে আমাকে শাড়ির অত্যাচার থেকে বাঁচাতে? সে কবে আসবে, এখনো তো এলো না। দীর্ঘশ্বাস ফেললেন করিমন বিবি। হতাশায় বললেন, ধৈর্য ধর আনি, একদিন কেউ না কেউ আইব তোর ভাগ্য বদলাইতে। দৃষ্টি পন্তযোশী হলেও বড্ড সরল মোনাও, কখনো চিন্তা করে অভিজ্ঞদের মতো, কখনো বা ছোট শিশুদের মতো। এই যেমন এখন তার মাথায় এক দুশ্চিন্তা চেপে বসেছে। কিন্তু দাদু, আমার জামাগুলো তো সব পুরনো হয়ে গেছে, একটাও নতুন জামা নেই। তাহলে রাজপুত্র আসলে তার সামনে কি পরে যাব? দীপ্ত সেভাবে দাঁড়িয়ে থাকে। দাদি নাতনিন গল্প শুনছে। যেটা অনুমান করেছিল সেটাই সত্যি হলো। কামিনী আসলেই দৃষ্টির ওপর অত্যাচার করে। করিমনবিনী তসবিটা জায়গা মতো রেখে গুনগুনিয়ে হাসলেন। পাগলি নাতনি আমার, কাইল অনুষ্ঠানে কি পড়বি সেটা চিন্তা না কইরা কবে না কবে তোর জামাই আইব চিন্তা করস, তোরে নিয়ে আর পারি না। দৃষ্টির মন খুব খারাপ। রেল স্বরে বলল, ঠিক বলছো দাদু, চাচি সবার জন্য নতুন জামা কিনে, শুধু আমার জন্য কেনে না, ঈদও কিনে দেয়নি। জেঠু কি আমার জামা কাপড়ের জন্য টাকা দেয় না? পরম মুহূর্তে দুঃখ জেরে বলল, থাক দাদু, এমনিতে এত মানুষের বীরে বের হলে আমি হারিয়ে যাব, আর তার চেয়ে বরং কাল বের হবই না। তাহলে তো আর নতুন জামা লাগবে না, বলে নিজ মনে হাসল, আক্ষেপ লুকানোর চেষ্টা করে। দীপ্তর টনক নড়লে, এবার আসবো দাদু? করিমন বিবি গাড় গড়িয়ে দেখলেন দীপ্তকে। ভেতরে আয় দাদু ভাই, আমার ঘরে আসতে তোর অনুমতি লাগবো নাকি? সেই যে 4 বছর আগে দৃষ্টির মায়ের মরণের সময় আইসিলে আর বাড়িতে খোঁজ নিলি না। উত্তরে মুচকি হাসল শুধু। তুই ওদের সাথে যাসনি দীপ্তি? এসে বিছানায় বসতে বসতে বলল, গিয়েছিলাম, ভালো লাগছিল না, তাই ফিরে এসেছি। এটা কোন কথা কইলি দাদু ভাই? দৃষ্টি কোনো কথা বলছে না, নীরবে শুনছে সমস্ত কথা। করিমন দেবী ফিরে জিজ্ঞেস করলে, এখন কি পড়াশোনা করিস নাকি চাকরি বাকরি করিস কিছু? দীপ্তর চোখ দুটো ঘুরে এলো, জড়ো হয়ে বসে থাকে দৃষ্টির থেকে। ধীর স্বরে বলল, সিভিল ইঞ্জিনিয়ারিং করছি দাদু, পাশাপাশি তোমার ছেলের বিজনেসটাও দেখতে হয়। দৃষ্টি মনে মনে ভাবল, কত বড়লোক ওরা, এমনি এমনি কি আর গ্রামে আসে না? বড়লোক বলেই হয়তো না জেনে কারো মনে আঘাত দিলেও ক্ষমা চাইতে হয় না, আর আমি গরিব বলে অপরাধ না করেও মাফ চাইতে হয়। আর সকালেই সত্যি কথা বলেও ইফা আপির কাছে ক্ষমা চাইতে হলো। দীপ্ত কোনো দৃষ্টি মেলল মেয়েটার উপর। দুপুরে খেয়েছ তোমরা? আমি খাইছি। আমি খাই নাই। আনি বলতে দৃষ্টিকে বুঝিয়েছে। এটা বুঝতে অসুবিধে হলো না দীপ্তর। সে নিঃশব্দে হাসল, যে হাসিতে দাঁত বেরোল হয় না। সে উঠে দাঁড়ালো, করিমর কাছে বিদায় প্রস্থান করল সে। বউ নিয়ে বাড়ি ফিরতে সন্ধে হয়ে যায়। ইফা বমি করতে করতে এসেছে পুরো রাস্তা। তার বমি দেখে আবারও বমি করেছে দুবনে। ক্লান্তিতে নড়বড়ে শরীরে ইফাকে দূরে নিয়ে এলো হিরণ। কেউ কেউ বলছে বিয়েবাড়ির খাবার আবার হজম করতে পারি না, আবার কেউ কেউ প্রচণ্ড গরমে অধঃসাপ করছে। কিন্তু ইফা সন্দেহ করছে অন্য কিছু। প্রণয় কণ্ঠ মেলেই অভিমান টেনে বলল, তুমি কি বমি করার জন্য কারো কোল পেলে না? আমার কাপড় চোপড়ি নষ্ট করতে হলো তোমার? আবার আফসোস।
চোখে এক পলক তাকালো। জানলার পাশে সিট পেয়েছিলাম বলে কি ঝগড়ায় না বাঁধালেন? এবার বুঝলেন ঠেলা? প্রণয় দোতলায় যেতে যেতে, মেয়ে কি কানার ভাব? আল্লাহ, এ কোন বাড়িতে গিয়ে খেতে এলাম আমি? সবাই আমার মান সম্মান নিয়ে হাডুডু খেলছে। আম্মা, আমারে বাঁচাও। বউকে কোলে নিয়ে নামাবে কে? কাউকেই তো দেখছি না। রুবি বলল কথাটা। কোমল তার ভাই বউ এখনো গাড়িতে। আমার বউকে আমি কোলে নেব। এখন কথায় হাসির রোল পড়ে গেলে মুহূর্তে। কেউ কেউ ভাজলামও করছে। কোমল তবুও লজ্জা ফেল না। নিজের বউকে নিজেই কোলে করে নিয়ে যাচ্ছে ঘরে। কিঞ্চিৎ শীত পড়ে গেল। মার্সিডিজ এসে থামল। গাড়ি থেকে নামল এক শক্তপোক্ত যুবক। দীপ্ত তার কাছে এসবে আগ্রহ নেই বিশেষ। বেশিরভাগ আত্মীয় স্বজনদের চেনে না সে, চিনতেও চায় না। হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে হাঁটা ধরল। হাঁটার তালে চুলগুলো দোলছে, খটখট শব্দ করছে। তা আমি দ্রুত জোড়াহাবাকে দেখতে পেয়ে ডাক দিলেই আবা শোনাবা ভয়ে ভয়ে কাছে এলো। দায়সারা ভাবি জিজ্ঞেস করল, কিছু বলবে আমার সঙ্গে? যথারীতি আবা তার পিছন পিছনে এলো। বেচারি সংখ্যায় কাঠ। দৃষ্টিকে নিয়ে করিমান বিবি রুম থেকে বের হতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে সামনে এসে হাজির হয় দীপ্ত। সরু লাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের কণা। একগাল হেসে শপিং ব্যাগগুলো বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য দাদু, আর এগুলো দৃষ্টির জন্য। জামার সাইজ ঠিকঠাক না হলে আমাকে জানাও, আবার চেঞ্জ করে এনে দেব। থমকালো কিশোরী তার জন্য দীপ্ত ভাই কেনাকাটা করে এনেছে। অবিশ্বাস্য ঠেকল। বিস্ময়ে হতবিহম্বল দৃষ্টি। ও, আপনি আমার জন্য জামা কাপড় কিনেছেন? কিন্তু কেন? যেতেই নিচ্ছিলে দীপ্ত প্রশ্ন শুনে থামল গম্ভীর আদলে। ওর জীবনে কোনোদিন খোঁজ না নিয়ে হঠাৎ কিছু দিল, প্রশ্ন করাই স্বাভাবিক। তাই মনের রুশকুষ্ট পরিষ্কার করার জন্য হিমশীতল স্বর জবাবটুকু রাখল। বংশের একমাত্র ছেলে হয়েও এতদিন বাড়ির খোঁজ খবর নেওয়ার আমি লজ্জিত, তাই এবার দাদুকে নিজের টাকায় কিছু কিনে দিতে মন চাইল। পরে ভাবলাম দাদুকে দেব আর দাদুর সঙ্গীকে দেব না, তা কি করে হয়? সেজন্য দুজনের জন্যই নিয়ে আসলাম। আর কিছু জানার থাকলে পরে জিজ্ঞেস করো। এখন আমি টায়ার্ড, আসছি। পুরোপুরি সত্যও বলল না, আবার পুরোপুরি মিথ্যার আশ্রয়ও নিল না। দৃষ্টি খুশি দেখে আবাকে নিয়ে ঘরে ঢুকল। জামাগুলো কেমন তার বিবরণ শুনতে মরিয়া করিমন ভিবি হেসে নিজের কাপড়টা দেখলেন। মন জুড়িয়ে গেল ওনার। আফতাবের ফোলা, একদম আফতাবের মতো হয়েছে। কি সুন্দর কাপড় চোপড় আনছে। এমন লাইগা দাদু দৃষ্টির জন্য দেখো কি ভালো ভালো দুটো 3 পিস এনেছে। একদম পাথর দিয়ে কাজ করা, একটা হালকা গোলাপি আর একটা আকাশি কালার। জামার সাইজ ঠিকই আছে, কেনা 3 পিস এত টাইট ফিট হয় না। আমার জামাগুলো তো আরও ঢিলাঢালা। 2 ব্যান্ডেল চুড়ি এনেছে ম্যাচিং করে। দৃষ্টি তো খুশিতে গদগদ। ভেবেছিল লোকটা অহংকারী, তা ভুল প্রমাণিত হলো। আবা ফের উচ্ছ্বাসের সঙ্গে বলল, আরও একটা গয়না নিচ্ছে, এটা পরলে দৃষ্টিকে পুরো নায়িকা লাগবে। দৃষ্টি লজ্জা পেলে। মেয়েটা খুশি হারালে হতে দেখে এক ফোঁসে হাসল আর হেমান দীপ্তা। আসলে মেয়েটা অদ্ভুত রকম সুন্দর লাগে। এর আগে হয়তো এমন করে কোনো মেয়ের হাসি দেখা হয়নি। পূর্বাকাশে কোমল আলোর রেখা ছড়িয়ে গেছে বহুক্ষণ। গ্রামের সকালটা শুরু হয় পাখির কিচিরমিচির কলতান, মোরগের গলা ছেড়ে ডাক শোনে। আজকাল কমলের বউ বাজছে, সেজন্য সকাল থেকে উঠোন জুড়ে রান্নার তরজোড় চলছে। সুস্বাদু খাবারের গন্ধ মুহুমুহু করছে চারপাশ। বাহ, মানুষ কি একটা দুইটা? এত মানুষ যখন গোসল করতে ঢুকব, এই 3টাই হইব। আমি তো কথা জানি না, আবারে ডাক দিছি, ওর লগে যাইয়ে গোসল করে। দৃষ্টি হতাশার শ্বাস ফেলল। প্রতিদিন গোসল না করা অবধি করিমন বিবির বকাবকি যেন বাধা মরা নিয়ম। মলিন মুখটা ছট করে খুশিতে বদলে গেল। গোসল করতে তো নতুন জামা পরতে পারবে তাইয়া। ছলছাতরি করল না। আবার সাথে রওনা হলো উপরের ওয়াশরুমে, কারণ নিচতলারটা থেকে রান্নাঘরের জন্য পানি নেওয়া হচ্ছে। ইভার কোনো নড়চড় নেই, স্তব্ধ হয়ে বসে কি যেন মনে বিড়বিড় করে চলছে। 2-1 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ছে গলদেশে। হিরণ ডাকলে, ইভা, কি হয়েছে তোমার? কি বলছো বিড়বিড় করে? একটি সময় নিয়ে দৃষ্টি ফেলল হিরণের উপর। ও ভ্রুদয় বাজ ফেলে জিজ্ঞাসু চোখে তাকিয়া জিভা। মুখে কিছু বলল না। ডান হাতের মুঠো হতে প্রেগনেন্সির কিটটা হিরণের চোখের সামনে ধরল। হিরণের মাঝে তেমন আহামরি হাসি খুশি ভাব দেখা গেল না। বাবা হওয়ার অনুভূতিতে যেখানে আনন্দের উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা ছিল, সেখানে সে নিরুত্তাপ স্বরে বলল, গত 2 বারের মতো এবারও যেন মিসকারেজ না হয়, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। ইফা যেন প্রস্তুতি ছিল এরূপ কথা শোনার, তাই বিশেষ বাবা ব্যাং দেখা গেল না তার মধ্যে। কেবল স্তম্ভিত নয়নযুগলকু নত করল। ইফার সন্তান আসার খবর পাখির ডানায় বর করে ছড়িয়ে গেল পুরো বাড়িতে।
খুশি হওয়ার মতন খবর যেহেতু, তাই সবাই অনেক খুশিই হলো। দৃষ্টি গোসল করে বেরিয়েছে সবে, তখনই খবরটা শুনতে পেল আবার কাছ থেকে। কেন জানি খুশি হতে পারল না মেয়ে দুটো। দৃষ্টি থমথমে কণ্ঠে বলল, জানি সাপিনা, আমার সাথে রাগ করেছে, একটাও কথা বলে না আবা। বেখেয়ালি শুধালো, কেন রাগ করেছে? ওই যে ওই দিন ছাদে তোকে একটা কথা বলতে চাইছিলাম না, সেই কথাটা আপিকে বলে আফি রেগে গেছে আমার উপর। দীপ্ত তার মুখে দাঁড়াতেই চোখে পড়লে দৃষ্টির ওপর। সদ্য গোসল করা কিশোরীর স্নিগ্ধ রূপ যে কোনো যুবকের বুক উথাল পাথাল ঢেউ তুলতে সক্ষম। এ যেন শান্ত জলের গভীরে হঠাৎ ঝড়ের আগমন। পরপর ডোক গিলেন গলা ভিজিয়ে চোখ ফেরালো দীপ্ত। তার এভাবে দেখা উচিত নয় ছোট বোনকে, ছোট বোনের চোখে দেখা উচিত। কিরে, এত গভীর মনোযোগ দিয়ে কাকে দেখছিলি? কাঁধে হাত রেখে প্রণয় বলল। দীপ্ত কিছু না বলে ফের ঘরের ভিতরে চলে যায়। পেছন পেছন যায় প্রণয়। ভ্রু কুচকে বলল, কাকে দেখছিলি বললি না তো? সব কথা তোর জানতে হবে কেন? মনে মনে সূক্ষ্ম অপমান বোধ করল প্রণয়। সেও কি কম যায়, কথা বের করে তবেই ছাড়বে। আন্দাজে বলল, ওই অন্ধ মেয়েটাকে দেখছিলি তো? কিছু বুঝি না মনে করেছিস? দীপ্ত ব্যাগ খুলে প্যান্ট শার্ট বের করতে লাগল। প্রণয়ের কথা কানেও তুলছে না তারে। চুপ করে থাকার স্বভাবটা ঠিক হজম করতে পারে না প্রণয়। ইচ্ছে করে নাক বরাবর কয়টা পাঁচ মেরে ফের থেকে সব কথা বের করে নিতে। কি একটা অসম্ভব দ্যাডা। দীপ্তের বয়স অনুযায়ী যতটুকু বডি বানিয়েছে তার তো তাও নেই। জিমে গেলে তবে না বডি হবে। থমথমে মুখ করে বলল, এই মেয়েটার নাম যেন কি বলেছিলি? সেকেন্ডের ভিতর দৃঢ় গলায় জবাব এলো দীপ্তর থেকে। এখনো বলিনি তো। এখন বলে দে, এত হেয়ালিপনা করিস কি করে তুই? মানুষের পেটে অপারেশন করলে নাকি 7টা পর্দা কেটে পরে পেটের ভিতর পৌঁছাতে হয়, কিন্তু আমি শতভাগ আশ্বাস দিয়ে বলতে পারি, তোর পেটে অপারেশন হলে গুনগুনে 14টা পর্দা কাটতে হবে, কারণ তোর যা পেট, বোমা মারলেও কথা বের হয় না। যদি নিয়ে দিচ্ছে না বলিস, তবে আমার অনুমান বলে পেটে কথা উৎপন্ন হয় ঠিকই, কিন্তু গলায় অবধি আর আসতে পারে না। এর আগে পাকস্থলিতে চলে যায়। এজন্যই তো কোনো কথায় জিজ্ঞেস করলেও মুখগুলো ফেটে বসে থাকিস। না, আর বসে থাকলে চলবে না, খুব শীঘ্রই রোগের চিকিৎসা করতে হবে। কাল চল ডাক্তারের কাছে যাই। দীপ্ত একটা কালো শার্ট, কালো প্যান্ট আর টাওয়েল নিয়ে বেরোতে বেরোতে বলল, সে তো অবশ্যই, আজ রাতে পাবনার টিকিট কাটব। এই ফাঁকে ব্যাগপত্র গুছিয়ে নে। তোর যা বকবকানির রোগ, মনে হয় না 6 মাসের আগে সারবে। তবে টেনশন করিস না, রোগ ভালো না হওয়া পর্যন্ত সমস্ত খরচ আমি বহন করব। আফটার অল বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আমি আবার দায়িত্বের বেলায় পূর্ণতা করি না। হ্যাঁ, হয়ে গেল। প্রণয় উপকার করতে গিয়ে নিজেই ফেসে গেল। আসলে মানুষ ঠিকই বলে, উপকারের ঘাড়ে লাথি। মনে মনে ছ্যাক 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 করে বলল দীপ্তকে। দৃষ্টি চোখে দেখতে পায় না, পারল খুব সাংঘাতিক মেয়ে। ও ছেলেকোঠার ঘরে আমাদের মধ্যে যা হয়েছে সব বলে দিয়েছে ইপাকে। কিন্তু ইপাও আর একটা কথাও বিশ্বাস করেনি, উল্টো রাগ দেখিয়ে কড়া কথা শুনিয়েছে। আমি তো ভাবতেই পারিনি অন্ধ মেয়েটা এত দুরন্ত। রুবিকের কথায় চিন্তায় পড়ে গেল হিরণ। বাজ পড়ল লালাটা। অবিশ্বাসের স্বরে বলল, এটা কি করে সম্ভব? ও তো চোখে দেখতে পায় না, তাহলে বুঝলো কি করে এত কিছু? রুবিক কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি কি ভুলে যাচ্ছেন? ও দেখতে না পেলেও আওয়াজ ঠিকই শুনতে পায়। সবসময় কান দুটো খাড়া করে রাখে। আমাদের সব কথা শুনে আন্দাজ করে নিয়েছে হয়তো। ছাদের এক কিনারে দাঁড়িয়ে কথা বলছে রুবি আর হিরণ। হিরণের বেখালিতে একটা টপ পড়ে ভেঙে গেল। পা ভেঙে বসে নিতিয়ে পড়ে ফুলের ছাড়াটায় হাত রেখে রহস্যজনক স্বরে বলল, এই দৃষ্টির একটা ব্যবস্থা করতেই হবে। অন্ধ আর অনাথ বলে বহুদিন ছাড় দিয়েছি, কিন্তু হিরণের সিক্রেট জেনে গেছে, তাহলে এবার তো কিছু একটা করতেই হয়। ক্রূর হেসে উঠে দাঁড়ালো। ঘাড় ঘেনে করে ঝুমু খেলল রুবি ঠোঁটে। বেজার ঠোঁট মুছল দুজনে। হিরণ গাবা ফুলের ছাড়াটা পা দিয়ে পিষে ছিন্ন ছিন্ন করে দিল এক একটা ডালাপানা। দৃষ্টি সেই ছোট থেকে বাগান করতে ভালোবাসে। অন্ধ হয়ে যাবার পরও আবাকে নিয়ে গাছপালাগুলোকে পানিতে দিক। যদি মেয়েটা এই দৃশ্য দেখতে পেত, তাহলে হয়তো তার আহাজারি ভেঙে পড়ত। দোতলা দালান, দ্বিপুরে নববধূর বাড়ি থেকে লোকজন এসেছে। বসার ঘরজন, সামগ্রী গুনগুন শব্দ তৈরি হয়েছে। বাড়ির সামনের আঙিনায় স্টেজে বসে আছে বড়বউ ইফা। সামনের বারান্দায় হেসে মনে মনে শান্তি নেই। কোথায় মা হবার খবরে খুশি হওয়া উচিত, অথচ সে ভুলেছে হিং মনমতে। দৃষ্টির ঘরে ঢুকলে যেখানে আবা প্রথমে নিজে তৈরি হয়ে দৃষ্টিকে সাজিয়ে তুলছে অপ্সরা রূপে। ইফা ঝরোয়া পাথরের নিচে বিছানায় বসল। আচমকা বলে ওঠো, দৃষ্টি তো খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো। জামাটা কে কিনে দিয়েছে রে? ইফার আওয়াজে পেয়ে দৃষ্টি চঞ্চল কণ্ঠে উত্তর দিল, কাল দীপ্ত ভাইয়া আমার আর দাদুর জন্য অনেক কিছু কিনে এনেছে, তুমি দেখবে। জামা?
পরক্ষণে মনে পড়ে গেল ইফা তো তার উপর রাগ করে আছে। তৎক্ষণাৎ মুখ ফুলিয়ে বিষণ্ণ স্বরে বলল, আপি, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? ইফা দ্রুত উঠে বেয়ে দৃষ্টিকে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে বলল, না সোনা, আমি একদম তোর উপরে রেগে নেই। তখন আমি আর তুই বাদে ওখানে আরও কেউ ছিল যে আড়ি পেতে আমাদের সব কথা শুনছিল, তাই পোর সাথে বাজে ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দে লক্ষ্মী বোন আমার। দৃষ্টা আষ্টে বিষ্টে জড়িয়ে রাখল ইফাকে। এভাবে বলো না আপি, আমি খুব কষ্ট পাচ্ছিলাম এটা ভেবে যে আমি না জেনে না শুনে তোমায় ভীষণ দুঃখ দিয়েছি, কিন্তু এখন আমি অনেক খুশি, কারণ তুমি আর আমার উপর রেগে নেই। আবার তাদের কথাবার্তা বুঝল না, ঠিক শুনতে আগ্রহ না খালে ইফা জানায় সন্ধ্যায় তোদের দুজনের সাথে কথা আছে, আমি এখন আসছি বলে চলে যায়। আবা হতাশার শ্বাস ফেরে, তার বোনের বাচ্চা হবে নিশ্চয়ই মনে মনে অনেক খুশি। এই মুহূর্তে কি হিরণ আর রুবির কথাটা বলবে? তার বোন যে বড্ড ভালোবাসে হিরণকে, যখন জানবে তাকে ঠকানোর জন্য তখন কেমন লাগবে? নিশ্চয়ই খুব খারাপ লাগবে। আবার আশেপাশে ভাবনার বিড়ি দৃষ্টি পড়ল, তার সাজগোজ তাড়াতাড়ি শেষ করে অনুষ্ঠানের ওখানে নিয়ে যেত। ফোনে দীপ্তের পেছন পেছন ঘুরঘুর করছে, আর এখন একমাত্র কাজ দীপ্তকে জ্বালানো। অতিথিদের জন্য বারান্দায় সাজিয়ে রাখা হয়েছে অনেকগুলি চেয়ার। দীপ্ত কিনারায় একটা চেয়ারে বসে নিল। বসার জন্য ওর সাথে চেয়ারটায় প্রণয়ও বসতে বসতে বলল, কিরে, মেয়েটার নামটা তো এখনো বললি না? ত্যক্ত বিরক্ত দীপ্ত ভ্রুকুটি উৎসুক নজরে আশপাশ, রুক্ষ কণ্ঠে বলে, দৃষ্টি। প্রণয় বোকাসরে জিজ্ঞেস করে, কার দৃষ্টি? বিরক্তিতে 6 শব্দ উচ্চারণ করে দীপ্ত। গাড়গুড়ি যে না কিছু বলতে যাবে, তক্ষুনি চোখ পড়ল দৃষ্টির উপর। চোখ দুটো সেখানে স্থির হয়ে গেল তার। দাওয়া অলিভ গ্রিন গাউন পরেছেও, ঘন কালো কোমরে ছড়িয়ে লম্বাটে একগুচ্ছ চুল উন্মুক্ত বাতাসে দুল খাচ্ছে, তবে মাথার ওলনা দেওয়া আছে। ঠোঁট জোড়া বৃষ্টি ভেজা পাথরের মতো স্বচ্ছ আর কোমল, যার রক্তিম রঙে রাঙানো এক রক্তিম লাজুক হাসিটা বড্ড নজর কাড়ো। দীপ্তের বঠক কুঠোরে সবটুকু বিহিত হলো মুগ্ধতার নেত্রফলে। ঝাপটে সময় নিয়ে দীপ্তের দিকে অবসরণ করলে তাকালো প্রণয়। আজ সপস্য আওড়ালে, সো বিউটিফুল। এরকম একটা মেয়েকে যদি মনের রানী বানিয়ে রাখতে পারতাম, আর যদি মনটাই না থাকে। দীপ্ত গাড় বাঁকিয়ে ক্ষুরদা শাহী ফেলপনে, চোখে চোখ জারছে দীপ্তের কথায়। সারাংশটুকু বুঝতে পারল না প্রণয়। বোকা বোকা হেসে বলে, এ আবার হয় নাকি? সবারই তো মন থাকে, তাহলে আমার মন থাকবে না কেন? ভুল জায়গায় মন নিবশ করলে মন না থাকাই স্বাভাবিক। দৃষ্টিরা হাঁটতে হাঁটতে দীপ্তর কাছে চলে এসেছে। দীপ্ত উঠে দাঁড়ালো আবার। দৃষ্টির কানে কানে ফিসফিস করে বলল, দীপ্ত ভাইয়া তোর সামনে দাঁড়িয়ে আছে, তুই না ওনাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলি? শকিত ভঙ্গিমায় মাথা নাড় দৃষ্টি, মুখের হাসিটা ছড়িয়ে করে শুধায়, অনেক ধন্যবাদ দীপ্ত ভাইয়া, আমাকে আর দাদুকে গিফট দেওয়ার জন্য। দৃষ্টির অন্যদিকে তাকিয়ে কথা বলার ব্যাপারটা জট করে ধরে ফেলল প্রণয়। এটাই তাহলে সেই মেয়ে? এত সুন্দর একটা মেয়ে চোখে দেখতে পায় না? ভাবতেই বেশ অবাক হল প্রণয়। দীপ্তর দুর্ভাগ্যের ছোটে কিঞ্চিত হাসির দেখা মিলল। তাহলে ধন্যবাদ দিতে হবে না দৃষ্টি, এটা দেওয়ারই ছিল। কথার মাঝখানে ফোড়ন কাটে পনে, হাই তো বড় ভাই হিসেবে ওর একটা দায়িত্ব কর্তব্য আছে না, কি বলিস দীপ্ত? দম্ভাভাটি হাসিটা গা জ্বালা দিয়ে উঠল দীপ্তের। প্রণয় তাকে রাগানোর চেষ্টা করছি। দীপ্ত চোখ পাকাতে চোখ টিপ্ত প্রণয় আবার মৃদু হেসে দৃষ্টিকে নিয়ে চলে গেল। দৃষ্টি যেতে যেতে জিজ্ঞেস করে নিল, আরেকজন যে কথা বলেছে সে কে? আবার বলে দিল, সে দীপ্তর বন্ধু। অতিথিদের খাওয়া দাওয়া চলছে। হিরণ খাবারের বাটি নিয়ে ছোটাছুটি করছে, কখনো মাংস, কখনো ডাল। ইফা এক দৃষ্টে দেখল কিছুক্ষণ, তার থেকে একটু দূরে দাঁড়িয়ে দৃষ্টি আর আবা। ইফা পেটে হাত রেখে বিড়বিড় করে বলল, তুই কেন হলে এমন সময়? আমি কি করে রক্ষা করব তোকে? গত 2 বার প্রেগন্যান্সিতে মিসক্যারেজ হয়, খুব কষ্ট পেয়েছিলাম, সারাক্ষণ কেঁদে দিছিলাম সন্তান হারানোর যন্ত্রণায়, কিন্তু আজ নিজ থেকে চাইছি আমার আবার মিসক্যারেজ হোক। দিক্ত পক্ষে ফুট হতে গড়িয়ে নামল 2 ফোঁটে জল। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।